এটা প্রশাসনের দোষ, একজনের মানে প্রশাসন অন্যের ঘাড়ে দোষ চাপাতে চাইছে, তো এই ডক্টররাই এখন সরাসরি স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিবের সঙ্গে জড়িত। সরাসরি স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং স্বাস্থ্য সচিব নারায়ণ সেবক নিগম এই কাণ্ডের সঙ্গে জড়িত। এবং এ মানে অ্যাভয়েড করুন, বি মানে ব্লক করে দিন, সি মানে কি আর বলবো, अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना। কনফিউশন ক্রিয়েট করে দিন। এবিসিডি বন্ধ করুন। আর জি মানে গভর্নমেন্টটা মানুষের, মামাটি মানুষের। ওইটুকু বাচ্চারা কথা বলতেই পারে না। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। দিদি, ও দিদি, তুমি এদিকে ABCD আর টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার নিয়ে পড়ে আছো, ওদিকে তো অভয়ার বাবা মা তোমার নামে পুরো দোষটা দিয়ে দিচ্ছে। এই যে অভয়া বিচার পাচ্ছে না, সুবিচার, এর পিছনে নাকি একটা বড় ধরনের মাথার হাত আছে, আর সেই মাথাটা নাকি তুমি। কি বলে? দিদি, আমি কিছু বলছি না, বলছি তো অভয়ার বাবা মা। অভয়া যে বিচার পাচ্ছে না এর জন্য নাকি তুমি দায়। কি বলছে পুরোটাই তুমি শোনো। তো বন্ধুগণ, জনগণ, আজকের 5 মাস হয়ে গেছে অভয়ার বিচার পেতে পেতে। আজকের 18ই জানুয়ারি অভয়ার বিচারের শুনানি হয়েছে। শুনানিতে কি হয়েছে ডিটেলসটা তোমাদেরকে জানাবার। অভয়ার বাবা মা কি বলছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে, এর পিছনে নাকি মুখ্যমন্ত্রীর হাত আছে, স্বাস্থ্যমন্ত্রীর হাত আছে, কি বলছে ডিটেলসটাই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর পিসি, অভয়ার বাবা মা তোমার নামে কি গুণকীর্তন করছে তুমি একটু দেখে নাও। আমাদের প্রথম দিন থেকেই আমরা দেখেছি আমার মেয়ের মৃত্যুটাকে, মানে একটা অদৃশ্য হাত তার উপরে আছে, যে যারা করছে ক্রাইম তাদের কোনো ভয় নেই, কারণ তার মাথার উপরে একটা অদৃশ্য হাত আছে। সেই হাতটা আমরা বার করতে চাই। হ্যাঁ, এটা সবাই জানে, স্বাস্থ্যমন্ত্রী যিনি তিনিই আছেন। কি বলে? অভয়ার বাবা মা তো বলছে যে অভয়া মারা গেছে, তার পিছনে একটা অদৃশ্য হাত আছে, এর জন্য সবাই সাহস পাচ্ছে। সেই হাতটা নাকি তুমি। দেখো দিদি, আমি হাত তুলেছি, আমি কিন্তু তোমার দলে, আমি কিছু বলছি না। তো অভয়ার বাবা মা যে কথাটা বলছে তুমি নিজের মুখেই শুনে নাও। পরিষ্কার বলে দিলাম, আর বলবো পরিষ্কার করে আরও, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এমনকি ফেসবুকে দেখবেন একটা পোস্ট ছড়িয়েছে, রাজ্য চায়নি তাই মেয়েটা বিচার পায়নি। এটা মানুষের তো এমনি এমনি তৈরি করেনি পোস্টটা। স্বাস্থ্যমন্ত্রীর দায় আছে যে আমার মেয়ে কর্মরত অবস্থায় খুন হয়েছে, তা আমার স্বাস্থ্যমন্ত্রীরও দায় আছে, তার দায় নিতে হবে। তাকে যে খুনটা হলো প্রতিষ্ঠানে, তার বিচার পাচ্ছে না, তার দায় স্বাস্থ্যমন্ত্রীকে নিতে হবে। আমার মেয়ে চলে গেছে, তার পেছনে যে ধামাচাপা দেওয়া হয়েছে তার উপরেও একটা অদৃশ্য হাত আছে। আমরা মনে করি সেটা মুখ্যমন্ত্রীর হাত আছে। এবং পরিষ্কার করে দিই তোমাকে, রাত্রি 2টো পর্যন্ত উনি জেগে সমস্ত মনিটরিং করেছেন। ওনার অর্ডারে কলকাতা পুলিশ সিপি এবং এসিপি, আমরা যখন গিয়ে 12টা 15 পৌঁছেছি তখন থেকে সিপি এসিপিকে দেখেছি, এবং আমাদের লোকাল MLA সেখানে গিয়ে আমাদের সঙ্গে কোনো কথা বলেননি। সন্দীপ ঘোষের সঙ্গে বসে 1.5 ঘন্টা ধরে মিটিং করেছেন। এবং আমাদের লোকাল MLA এবং সন্দীপ ঘোষ জুবিলি 9 তারিখ, 9 তারিখে জুবিলি বিল্ডিংয়ে 1.5 ঘন্টা ধরে মিটিং করেছে। ঘুমাননি বলে সারা রাত্রি ঘুমাননি। মুখ্যমন্ত্রী রাত্রি 2টো পর্যন্ত ঘুমাননি, এবং তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন নিজে। কিন্তু এই মুখ্যমন্ত্রী বলছেন সাংবাদিক সম্মেলনে যে পরিবারের লোক কারুর দ্বারা প্রভাবিত হয়ে আমাদের। এইবার একটা কথা বলছি, উনি যখন মামলাটা CBI চলে গেল, হাইকোর্ট CBI-কে দিল, হাইকোর্টের ওপরে তো উনি নন, উনি সঙ্গে সঙ্গে বললেন CBI-কে দিয়ে কেসটা জলে ফেলে দিল। তার মানে উনি তো সব কাজ আগে থেকে করে রেখেছেন, তথ্য প্রমাণ সবই লোপাট করে CBI কিছুই করতে পারবে না, উনি আগের থেকেই জানতেন। কিন্তু CBI-কে করতে হবে, আমরা জোর করে CBI-কে দিয়ে করাবো। এবং MIMB একটা রিপোর্ট তৈরি করা হয়েছে, যে সেখানে তিনি আদর্শ কুমার বলে একজন ডাক্তার, তিনি বলেছেন একজনের পক্ষে এই ঘটনা সম্ভব। সেটা কী করে উনি বললেন, উনি কী ধরনের ডাক্তার, এটাও আমাদের একটা প্রশ্ন আছে, যেখানে DNA রিপোর্টে দেখা যাচ্ছে অন্যের উপস্থিতি। এই জায়গাটা কি বলবেন, গাফিলতি কি সিবিআই মনে করছে? অবশ্যই গাফিলতি, সেই জন্য তো আমরা হাইকোর্টে মামলা করেছি CBI-এর বিরুদ্ধে। এবং আমরা 54টা কোশ্চেন রেখেছি, যে এই কোশ্চেনগুলোর উত্তর তোমরা দাও। এবং হাইকোর্ট CBI-কে ভালো মনে করেছিল বলে, দিয়েছিল বলেই হাইকোর্ট CBI-এর কাছ থেকে উত্তরটা নেবে।
এই যে যেটা বলছেন আপনি এমএলএরা রাত্রিবেলা কথা মিটিং করেছে সেদিনকে, রাত্রিবেলা না, নয়, দিনের দুপুরবেলা। এইগুলো কি আপনারা যখন হাইকোর্টে মুভ করেছেন তখন কি সেখানে এই সন্দেহগুলো বা এইগুলো কি রেখেছেন সেখানে? আমরা যে ওদের উপস্থিতি এবং আমার মেয়ের শরীর বডি দাহ করার জন্য এরা যে যুক্ত ছিল সেটা বলেছি আমরা। নাম বলছেন যে উনি জড়িত রয়েছেন, না মুখ্যমন্ত্রী হচ্ছে জড়িত কি, উনি মনিটরিং করেছেন বিষয়টাকে, টোটাল বিষয়টা কিসের কী কারণে এটা জানিয়েছেন? এটাই না, এটা জানানো হয়নি। এটা একটা মানে উনি তো মনিটরিং করেন, তার তো কোনো প্রমাণ নেই আমাদের কাছে, এটা জানাবো কী করে। কিন্তু উনি যে আমার মেয়ের সব দাহ করে তার তো পুরো সম্পূর্ণ প্রমাণ আছে আমাদের কাছে। দাদা স্যালাইন কাণ্ডে যে মারা গেল তার পরিপ্রেক্ষিতে আজকে কিছু ডাক্তারকে সাসপেন্ড করা হলো, এটা কি আরজি করের ইয়েটা নিল কি? শুনুন, এই ব্যাপারে স্যালাইন কাণ্ডর ব্যাপারে বলি, আরজি করেও কিন্তু ওষুধের এফেক্টে পেশেন্ট মারা যায়, প্রকাশ্যে আসে না, আপনারা কিছু জানতে পারেন না। আমার মেয়ে দেড় বছর ওখানে ছিল, আমার মেয়ে অনেক কিছু জানতো এবং বাড়িতে এসে বলতো, সেই জন্য আমরা কিছু জানি। এইটা এই একসঙ্গে 3টে ঘটনা, 4জন মহিলার একই ঘটনা ঘটেছে বলে আজকে সারা পশ্চিমবঙ্গের লোক জানতে পেরেছে, প্রকাশ্যে এসেছে। এবং মানুষের নজর এখন আমার মেয়ের মৃত্যুর পরে স্বাস্থ্য ব্যবস্থার উপরে মানুষের সন্দেহ অনেক বেড়ে গেছে, এটা আমরা নিশ্চিত। এবং এই যে মেডিসিনের জন্যে আরজি করে অনেক পেশেন্ট মারা যেত, কিন্তু প্রকাশ্যে আসতো না। একসঙ্গে 3জন 4জন হলে অবশ্যই প্রকাশ্যে আসতো। একজন মারা গেছে বলে আজকে স্যালাইনের ব্যাপারে 4জন অসুস্থ একসঙ্গে হয়েছে বলে ব্যাপারটা সামনে এসছে। একজন যদি মারা যেত কোনো কিছুই হয়তো মারা গেছে 18 তারিখ যে রায়দান হবে, আমরা যে আইনের প্রক্রিয়া বিচার চেয়েছি তার প্রথম যে সিঁড়ি, সেই সিঁড়িতে আমরা উঠতে পারবো এবং যে রায় জজ ভালো মনে করবেন জজ সেই রায়টাই দেবেন আমরা আশা রাখছি। এই যে 51 জন সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং সিবিআই যে আইও ছিল উনিও সাক্ষী দিয়েছেন, কলকাতা পুলিশের আইও উনিও সাক্ষী দিয়েছেন এবং আমিও সাক্ষী দিয়েছিলাম, মায়ের সাক্ষী হয়নি। এই সমস্ত ব্যাপারে আমাদের অনেক কোশ্চেন আছে, তার জন্য আমরা হাইকোর্টে 54টা কোশ্চেন রেখেছি এবং সুপ্রিম কোর্টেও গতকাল আমরা একটা মামলা করেছি। সুপ্রিম কোর্টে মেনলি মামলা করেছি যাতে উনিরা সুমোটোটা ছেড়ে দিয়ে ক্লারিফিকেশন দিয়ে হাইকোর্টকে পাঠিয়ে দেন মামলাটা, হাইকোর্ট মনিটরিং করুক, আমরা এটাই চেয়েছি। কারণ হাইকোর্ট মনিটরিং করলে আমরা কলকাতায় সবসময় আমরা কোর্টের সঙ্গে যোগাযোগ রাখতে পারবো, যে কোনো ডেট হলে আমরা যেমন সুপ্রিম কোর্টে আজ পর্যন্ত যেতে পারি। ওখানে যে যা বলেছে আমরা সেটা ঘরে বসে শোনা ছাড়া কোনো আমাদের উপায় ছিল না। কিন্তু কোর্টে প্রেজেন্ট থাকলে জজ এবং যারা সাক্ষী দেয় তাদের উপর একটা আলাদা প্রভাব তৈরি করা যায় আমি মনে করি, সেটা আমরা হাইকোর্টে থাকলে পারবো। এইটাই আমরা সুপ্রিম কোর্টের কাছে ক্লারিফিকেশনটা চেয়েছি। ক্লারিফিকেশন সুপ্রিম কোর্ট ডেট দিলে সেদিন মামলা উঠবে, সুপ্রিম কোর্ট কী সিদ্ধান্ত নেবে সেটা সুপ্রিম কোর্টই জানবে। এখনো পর্যন্ত তো একা সঞ্জয় রায় না, এটা আমরা মনে করি না এবং এই বিরুদ্ধেই আমাদের কোশ্চেন এবং ডিএনএ রিপোর্ট ভাইরাল হয়েছে এবং সেখানে অন্যের উপস্থিতি স্পষ্ট বোঝা গেছে। কি প্রশ্ন মনে? আরও অনেকে জড়িত আছে এই যে এইটা আমার মেয়ে যে সিএফএসএল তো বলেছে যে যেখানে ক্রাইম ঘটেছে সেটা একজনের পক্ষে অসম্ভব করাটা, কারণ এটা একটা প্রতিষ্ঠান, ওখানে হাজার হাজার পেশেন্ট আছে। আমার মেয়ের ডিপার্টমেন্টে আমার মেয়ের আন্ডারে 75টা পেশেন্ট ছিল, প্লাস অন্য আরও 4টে ইউনিট আছে, তার মানে 150 পেশেন্ট চেস্ট মেডিসিনে আছে। তার পাশে আবার নার্সিং স্টেশন আছে, তার পাশে অন্য সবাই আছে। এত লোকের মধ্যে যে কেউ কিছু জানতে পারলো না, একটা খুন হয়ে গেল, ধর্ষণ হয়ে গেল, এটাই একটা আশ্চর্য ঘটনা। সিবিআই রিপোর্ট চার্জশিট দিয়েছে। আমরা তো প্রথম দিন থেকেই চেস্ট মেডিসিনকে সন্দেহ করে আসছি, কারণ যে বাথরুমটা ভাঙা হয়েছে পরের দিন, সেই বাথরুম ভাঙার পেছনে চেস্ট মেডিসিনের 30 জন পিজিটি 30 জনই সই করেছে, তারা অনুমোদন দিয়েছে বলেই সইটা করা, দেওয়ালটা ভাঙা হয়েছে। এই ভাঙার সঙ্গে যারা জড়িত, যে ইঞ্জিনিয়ার এই অর্ডারটা দিয়েছে তাকেও গ্রেপ্তার করা উচিত। এবং প্রতিষ্ঠান, এটা যে প্রতিষ্ঠানের প্রধান হচ্ছে প্রিন্সিপাল, স্বাস্থ্য সচিব, কারোরই সবাই কর্তব্যকে অবহেলা করেছে। আমার মেয়ের যে মৃত্যু হয়েছে তার বিরুদ্ধে কেউ মানে নিজস্ব ইচ্ছায় এফআইআরটা পর্যন্ত করেনি, তার মানে তারা প্রথম থেকেই ব্যাপারটাকে আড়াল করার চেষ্টা করেছে সবাইকে। কেন? এই প্রশ্নের উত্তর আমরা সিবিআইয়ের কাছে নতুন করে 54টা কোশ্চেন তুলে হাইকোর্টে মামলা করে চেয়েছি। 18 তারিখ যে রায়দান, তারপরে কি মনে করছেন যে কেস ধামাচাপা পড়ে যাবে? না, ধামাচাপা পড়বে না, এটা আমরা পড়তে দেব না। আজ পর্যন্ত জীবনে যা জিনিস আমি চেয়েছি সব অর্জন করেছি এবং এটাও আমি আমার মেয়ের বিচার চাই, এটা আমি বিচার নিয়েই ছাড়ব।